বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই আইনের খণ্ড হচ্ছে তিনটে। প্রথম খণ্ড আমাদের শেষ, দ্বিতীয় খণ্ডের তিনটে দ্বারা শেষ করছিলাম প্রমাণের বিষয়। আজকে আমরা দ্বিতীয় খণ্ড পড়ব এবং তৃতীয় খণ্ড অল্প কিছুদিনের মধ্যে আমরা তৃতীয় খণ্ড অংশগ্রহণ করব। এই আইনের অধ্যায় হচ্ছে 11টা, ধারা হচ্ছে 1 থেকে 167। আমরা মূল ধারা পড়ব 130টি। আমরা 11 অধ্যায় পড়ব না, গুরুত্বপূর্ণ 8 থেকে 9টা অধ্যায় পড়ব। এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে, সেই ক্লাসেরগুলো কেউ বাদ দেবেন না, সেই ধারাগুলো মোটেও কেউ বাদ দেবেন না। আমি আপনাদের সহজ করার জন্যই এই আয়োজন। আর তাহলে আজকে আলোচনা করব সাক্ষ্য আইনের দ্বিতীয় খণ্ডের 59, 60, 61, 62, 63 পর্যন্ত আলোচনা করব। এই আলোচনা করার ফাঁকে আমরা যখন সাক্ষ্য আইনের ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য বলবো তখন সাক্ষ্য আইনের 3-এ যাব। দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি সাক্ষ্য যখন বলবো তখন সাক্ষ্য আইনের 2-এ যাব, 3-এ যাব। সাক্ষ্য আইনের 3টে ধারা বাতিল আছে, সে ধারাগুলো হচ্ছে 2, 82 এবং 113 ধারা। সাক্ষ্য আইনের সংশোধনী আছে ডিজিটাল সংশোধনী আইন। এই ডিজিটাল যে সংশোধনী আছে এতে আইনের পরিমাণ বাড়ে নাই, কারণ 3-এর সাথে কিছু সংজ্ঞা যোগ হয়েছে। 22-এর সাথে 22-এর ক, 45-এর সাথে 45-এর ক, 47-এর সাথে 47-এর ক। এতে সংখ্যাগত আইনের দ্বারা বাড়ে না। ক খ যদি আসে কোনো আইনে সেখানে দ্বারা বাড়ে না। তাহলে 1 থেকে 167 দ্বারা পূর্বেও ছিল, এখনো আছে, কিন্তু অতিরিক্ত যে ডিজিটাল আইন যোগ হয়েছে এতে আইনের পরিমাণ বাড়ে নাই। ওই 1 থেকে 167 আমরা পড়ব। 1 থেকে 130টা মতো দ্বারা পড়ব মোট। 1 থেকে 130 না, মোট 130টা দ্বারা পড়ব, আর বাকি পড়া লাগবে না এবং সেখান থেকে আসে না। এখন আসেন মৌখিক সাক্ষ্য ধারা ঘটনা প্রমাণ। 59 দ্বারা 4র্থ অধ্যায় মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। 59 দ্বারা মৌখিক অধ্যায় 4 মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। 59 হচ্ছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। দলিলের বিষয়বস্তু ব্যতীত সমস্ত বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হয়। যেমন আমরা একটা পূর্বে 4 ধারায় পড়ছিলাম, 4 ধারার আলোচনা করছিলাম কি, অনুমান করবে, অবশ্যই অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ। ওখানে 2 ভাগে ভাগ করছিলাম, আইনগত অনুমান, ঘটনাগত অনুমান। ঠিক আছে, তাহলে ঘটনাগত অনুমান সবগুলোই খণ্ডনযোগ্য। আইনগত অনুমান সেটা আইন দ্বারা প্রমাণ করা এবং খণ্ডনযোগ্য। তাহলে আইনগত অনুমান কিন্তু দলিল দাস্ত দিয়ে প্রমাণ করে এবং ওটাও খণ্ডন করা যায়। আর ঘটনাগত অনুমান সর্বদাই খণ্ডনযোগ্য। তাই যে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, মৌখিক সাক্ষ্য দেয়া দলিলের বিষয়বস্তু ব্যতীত। মনে রাখেন, দলিলের যে বিষয়বস্তু যেটা দলিলে লেখা আছে, দলিল মানে আপনারা রেজিস্ট্রি অফিসের দলিল ভুলে যাবেন। দলিল সম্পর্কে আমি ব্যাপক ধারণা দিছিলাম। তাহলে দলিল সম্পর্কে যে ব্যাপক ধারণা, ওই দলিল মনে রাখবেন। শুধু রেজিস্ট্রি অফিসের দলিলে যাবেন না। দলিল বলতে অনেক কিছু বোঝায়, যেটা কথা আমি বলছিলাম সংজ্ঞায়। তাহলে দলিলের বিষয়বস্তু ব্যতীত সমস্ত বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। মৌখিক সাক্ষ্য হলেও মৌখিক সাক্ষ্য দিয়ে সমস্ত যে ঘটনা, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, সেগুলো প্রমাণ করা যাবে। এই 59 দ্বারাই এতটুকু বলছে। 60 দ্বারাই কি বলছে? 60 দ্বারা হলো মূল কথা, খেয়াল করবেন। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এই মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ কিভাবে হবে? আমাদের মানবদের, আমরা স্কুল কলেজে দেখুন স্যারদের যখন বিদায় দেই, কোনো শিক্ষক ছাত্রজন বিদায় নেয়, তার প্রশংসায় পঞ্চমুখ হয়। কিন্তু 60 দ্বারা এই আইনের এখানে পঞ্চ ইন্দ্রিয় বলছে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যখন কেউ কিছু ঘটনা দেখে, সেই ঘটনা সম্পর্কে তিনি মৌখিক সাক্ষ্য দিতে পারেন। এই পঞ্চ ইন্দ্রিয়টা আপনারা মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। যদি আসে উল্টা পাল্টা লেখলেও সমস্যা নাই, ধারাবাহিক লেখার সুযোগ না, এখানে ধারাবাহিক দেওয়াও নাই। 63 যে ধারাবাহিক কথাগুলো আছে ওইবার একটু 19-20 করবেন না, কিন্তু 60 দ্বারায় আমি যে কথাগুলো বলবো আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন, মুখস্থ করবেন। তাহলে মৌখিক সাক্ষ্য দলিলের বিষয়বস্তু ব্যতীত মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে। ধর্ষণ হোক, চুরি হোক, ডাকাতি হোক, এর যাই কিছু ঘটুক, এটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এবং সন্তান জন্ম লাভ করা 280টা আইনে আছে, আইন দ্বারা প্রমাণ করা যায়। ঠিক আছে, ওটা দলিল দাস্ত দ্বারা। কিন্তু সেই দলিলে যদি চুক্তিবদ্ধ দলিল যে রেজিস্ট্রি অফিসে বলছিলাম, সেটাও যদি আনা যায়, ওই যে সাক্ষ্য আইনের 32-2, যেখানে সন্তান জন্ম নেয় ডাক্তারের কাছে,
ওই কাগজটা হারা গেল, তখন নকল থাকলে নকল এসছে, সিস্টেম আলাদা, ওদিকে আর যাবো না। তাহলে 60 দ্বারা মৌখিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। এই প্রত্যক্ষটা কি? এই মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হচ্ছে, আপনার আমার খেয়াল করেন, আপনার চোখ দেখেন, চোখ দিয়ে আপনি আমি সরাসরি দেখছি, এর উপর সাক্ষ্য দেব, তাহলে সহজ হবে। আমার আপনার শরীরের মধ্যেই তা বিরাজমান, চোখ দিয়ে আমরা দেখছি, এই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেবো। কান দিয়ে আমি আপনি শুনেছি, শ্রবণ শক্তি, আমার কান দিয়ে যে কথাটা আমি শুনছি সেই কথার উপর আমি সাক্ষী দেবো, সেই ঘটনার উপরে। এরপরে হচ্ছে আমি নাক দিয়ে ঘ্রাণ নিছি, নাক দিয়ে ঘ্রাণ নিলে নাকে কিন্তু ঘ্রাণ ভালো মন্দ টক মিষ্টি বোঝা যায়, এই পচা না ভালো ঘ্রাণ এটা আমি বুঝতে পারি। তাহলে নাকে ঘ্রাণের মাধ্যমে আমি ওই ঘটনা সম্পর্কে যে ফ্যাক্ট অ্যান্ড ইস্যু ওইটা সম্পর্কে আমি সাক্ষ্য দিতে পারবো। এখন আসেন মুখ, মুখ বা জিহ্বা, জিহ্বা দিয়ে কিন্তু খাবার বা যে কোনো জিনিস দিলেই তার খাবার ভালো মন্দ এবং তার কোয়ালিফাই এই জিহ্বা নিয়ন্ত্রণ বলতে পারে যে এই জাতীয় খাবার বা এই জাতীয় জিনিস শক্ত না নরম, সে বলে দিতে পারে। তাহলে চতুর্থ মুখের জিহ্বা, এবং পঞ্চম হচ্ছে লাগে হাতের স্ক্রিন বা আমাদের স্ক্রিন। আমরা যেমন মোবাইলের স্ক্রিন ব্যবহার করি, আমরা যেমন মোবাইলে স্ক্রিন ব্যবহার করে হাত দিয়ে টাচ দিলে যেন স্ক্রিন টাচ বলি না, ফোনগুলো স্ক্রিন টাচ, সেরকম আমাদের হাত দিয়ে আমরা অনুভব করতে পারি এইটা কি নরম না শক্ত না ধারালো না সুচারু, এরকম বোঝা যায়। তাহলে পঞ্চ ইন্দ্রিয় আপনার আমার শরীর, প্রথমে হলো চোখ, তারপরে দেবেন কান, তারপরে দেবেন নাক, তারপরে দেবেন মুখ, তারপরে দেবেন হাত। এইভাবে লিখবেন না, পঞ্চ ইন্দ্রিয় বলে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, চেপ দিয়ে তার স্বাদ গন্ধ অনুভব করা, এবং হাত দিয়ে স্পর্শ করে তার অবস্থান, তার শক্ত না নরম স্কিন টাচের মধ্যে আপনি আন্দাজ করবেন। কিসের উপর আন্দাজ করবেন? যার উপর আপনি সাক্ষ্য দিতে যাচ্ছেন। আদালত যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি ওই জিনিসটা দেখেছিলেন, আপনি দেখেন না, আপনি তো অন্ধ, কিন্তু আমার হাত দিয়ে আমি নারী দেখছিলাম, যে জিনিসটা এইরকম, ওইটার উপরে আমি সাক্ষী দিতে গেছি, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু। সেটা কেমিক্যাল হতে পারে, বললাম তরল, আমি তো দেখিনি, আমি কানে শুনি, কিন্তু এটার উপর হাত আমার পড়ছিল, আমি ওই জিনিসটা সম্পর্কে বক্তব্য দিতে পারবো। এখন আসেন, আমি চোখে দেখি না কিন্তু কানে শুনছি, প্রকার শব্দ আছে দেওয়ালের পাশেই, যে বোমের শব্দ হোক, মানুষ কান্নার শব্দ হোক, বা শেষ নিঃশ্বাস যখন তার যাচ্ছিল সে চিল্লা উঠছিল অমুক আমাকে খুন করতেছে, এই যে আমি আপনি শুনে ফেলাইছিলাম। কিন্তু এই নিজের পঞ্চ ইন্দ্রিয়, আমার আপনার নিজস্ব পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই এই সাক্ষ্য দেওয়া যাবে। আমি যদি বলি জয়নাল শুনে আমার কাছে বলছে, জয়নাল দেখে আমার কাছে বলছে, তারপরে অপূর্ব দেখে আমার কাছে বলছে, যে কোনো একজন ভিডিও মুড অন করেন তাহলে সুন্দর শোনা যাবে না, মানে ভিডিও মুড একজন অন থাকে না, একের অধিক লোক থাকলে সমস্যা নেই, একজন থাকলে ভালো লাগে। তাহলে আমি অন্যের কথা শুনে, অন্যের দেখা দেখে, অন্যের বলা বলে বলে আমি সাক্ষ্য দিতে পারবো না। সম্পূর্ণ আমাকেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় আমার শরীরের চক্ষু দ্বারা দেখা, কান দ্বারা শোনা, নাক দ্বারা ঘ্রাণ নেওয়া, মুখ দ্বারা টেস্ট করা এবং হাতের স্পর্শ ধরে স্ক্রিন টাচের মাধ্যমে বুঝবেন, ওই বস্তু সম্পর্কে আপনি ব্রিফ করবেন ওই ঘটনা সম্পর্কে। তাহলে কিছু হলে হাত দিয়ে দেখে বোঝা যায়, কিছু মুখে নিয়ে বোঝা যায়, কিছু নাকের ঘ্রাণে বোঝা যায়, ওনার ব্যাপক ব্যাখ্যার দরকার নেই। ওই অ্যাডভোকেট আমরা পরীক্ষা দেবো, আমরা বিচারপতি জজ ব্যারিস্টার হব না, আমাদের যেটুকু পড়লে এসআই, এটিএসআই এবং এসআই নিরস্ত্র হওয়া যায় সেটুকু পড়লে আমি মনে করি এনাফ। তাহলে এখন 59 দ্বারা আমরা চতুর্থ অধ্যায় পড়লাম কি, 59 হচ্ছে লোকে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করবেন, দলিলের বিষয়বস্তু ব্যতীত। দলিল কিন্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না, দুই নিচে পাবেন, কিন্তু এখানে এটাই মনে রাখবেন, দলিলের অন্তর্ভুক্ত বিষয় দিয়ে আপনি মৌখিক সাক্ষ্য প্রমাণ করতে পারবেন না। ঘটনার মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করবেন, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু। এই মৌখিক সাক্ষ্য কিভাবে হবে? আপনি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনি নিজে নিজেই দেখছেন, যে সাক্ষী দেবে সে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই দেখতে হবে। এখন মৌখিক সাক্ষ্য যদি সংজ্ঞাটা আসে, সংজ্ঞাটা কখন লিখবেন? মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স কাকে বলে, তখন আপনি 3 দ্বারা এবং 59 এবং 60 দ্বারা লিখবেন। ঠিক আছে, 59 3 দ্বারার সাথে 59 এবং 60 দ্বারা এই সংজ্ঞার সাথে যুক্ত করবেন। এই চলে গেল আপনাদের মৌখিক সাক্ষ্য। এখন আসেন পঞ্চম অধ্যায়, দলিল সম্পর্কিত। দলিল সম্পর্কিত পঞ্চম অধ্যায় দলিলিক সাক্ষ্য। এই অধ্যায় কিন্তু কঠিন, এই অধ্যায় কিন্তু অনেক জটিল। তাহলে এখন আমরা আসছি পঞ্চম অধ্যায় দলিলের সাক্ষ্য সম্পর্কিত। যে ভাই নতুন যোগদান করবেন, এখন পরীক্ষা খুবই নিকটে, এখন অনেক লোকই আসবে আমাদের সাথে, সবাইকে স্বাগতম। কারণ এখানে আসলে আমাদের এই হয়তো আমার মোবাইল, আমার ল্যাপটপ নাই,
কষ্ট করে শিখবেন এবং আগেই সাইলেন্ট করবেন, ঠিক আছে? তাতে সবার জন্য কল্যাণকর। এবং ক্লাসটা ইউটিউব আইন পড়ি ডিসকাস দ্য লয় দিয়ে দেই, আমি পোস্ট করে দেই, সেখান থেকেও দেখে নেবেন। সরাসরি পড়তে পারলেই ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে, আমার কাছেও লাগতো, আমি নিয়মিত পড়তাম। এখন আসেন দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি। খেয়াল করবেন এইটার ভিতর থেকে অনেক বোঝার আছে এবং ধীরে ধীরে ভিতরে আমরা চলে যাব। দালিলিক সাক্ষী প্রমাণ টরমান আছে, সেই সম্পর্কে 2-3টে ক্লাস হবে এবং এখানে বিশেষ ক্লাস নেব। পিছনে যে ধারাগুলো পড়ালাম 39 থেকে 60 পর্যন্ত, এখানেও আমি বিশেষ ক্লাসে আপনাদের প্রশ্ন সহকারে বলবো, সেদিনকার ক্লাসে শুনবেন, সেটাও আমি ইউটিউবে দিয়ে দেবো এবং গ্রুপে দেবো। এখন আসেন দালিলিক সাক্ষ্য। দালিলের বিষয়বস্তু প্রমাণ মানে দলিল। এই দলিল, এই দেখেন এইগুলোকে দলিল মনে করবেন না, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমি আপনি বসবো কম। দলিল হলে প্রস্তর খণ্ড, দেওয়াল, বিল্ডিং, কাঠ, গাড়ির পিছনে লেখা, ওইটাই যখন ফ্যাক্ট অ্যান্ড ইস্যু হবে। দেখেন গাড়িতে যখন মারি দেয়, মারি দেওয়ার পরে গাড়ি বাস তো মারি দেয়, কিন্তু গাছের পিছনের অংশে লেখা থাকে, ওই গাড়ির নাম নাম্বার লেখা থাকে। তাহলে আপনি যে নাম্বার দেখলেন পড়লেন, তাহলে ওইটাই তো দলিল হয়ে গেল, ওইটাই ফ্যাক্ট অ্যান্ড ইস্যু হলো। বাস মারিতেছে ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, কিন্তু গাড়ির নাম্বার আপনি শনাক্ত করেন, দলিল লেখা পড়ে ফেললেন। তাহলে কি আর কাগজে লেখা থাকে? ওখানে তো লোহার লোহার উপরে লেখা থাকে। তাহলে প্রস্তর খণ্ডের পর চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত, অক্ষর, বর্ণ, চিহ্ন, হিজিবিজি করা, ছবি আঁকানো বা নকশা করা, জমির নকশা, সবগুলোই দলিল। ওইটা যখন বিচার্য বিষয় হবে, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু হবে, ওইটাই দলিল। আসেন দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলের বিষয়বস্তুর প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। তাহলে দলিল পাচ্ছেন 2 প্রকার। দলিল সাধারণত 2 প্রকার, একটা প্রাথমিক বা মূল দলিল, একটা মাধ্যমিক বা সেকেন্ডারি দলিল। তাহলে ডকুমেন্ট, সেকেন্ডারি ডকুমেন্ট। তাহলে দলিল প্রথমত 2 প্রকার। 61 ধারায় পড়বেন দলিল সাধারণত 2 প্রকার। দলিলের বিষয়বস্তু প্রমাণ, দলিল 2 প্রকার, প্রাথমিক সাক্ষ্য 61, মাধ্যমিক সাক্ষ্য 62। তাহলে এখন আসেন প্রাথমিক 62 দ্বারা, 61 পড়া শেষ। 61-তে 2টে কথাই মনে রাখবেন। 61-তে দলিল কত প্রকার? 2 প্রকার, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। এখন আসেন প্রাথমিক সাক্ষ্যটা সহজ। প্রাথমিক সাক্ষ্যটা সহজ হলে এই কারণে, মূল দলিল যেখানে আছে সেখানে কোনো কথা নেই, মূল দলিল দ্বারা মূল দলিলই প্রমাণ করব। এইটা আবার 64-তে বলছে, 62-র প্রমাণ 64-তে, এক কথায় শেষ। মূল দলিল প্রমাণ মূল দলিল ধারায়। এখন মূল দলিল কত প্রকার, কি কি কয়ভাবে হয়, সেই সম্পর্কে আমি আস্তে আস্তে আপনাদের সাথে বলবো, বুঝতে চেষ্টা করবেন। মূল দলিল, মূল দলিল প্রথম হচ্ছে 62 প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল বা অরিজিনাল দলিল, আসল দলিল। তাহলে মূল দলিল, অরিজিনাল দলিল, আসল দলিল, প্রাথমিক দলিল বা প্রাথমিক সাক্ষ্য। তাহলে এই প্রাথমিক সাক্ষ্য অর্থাৎ সংশ্লিষ্ট দলিলটি আদালত পরিদর্শনের জন্য দাখিল করা হয়। মূল দলিল 1 নম্বরে ব্যাখ্যা কি বলছে, ব্যাখ্যাগুলো করলে সহজ পাবেন। ব্যাখ্যার 1, হেডলাইন পড়লে কিছুই বুঝবেন না, আমি ব্যাখ্যা করব। কোন দলিলের কতিপয় খণ্ডে সম্পাদিত হইলে প্রত্যেক খণ্ডই উক্ত দলিলের সাক্ষ্য। এই সম্পাদিত, সম্পাদিতের বাংলা ভাষাটা কি আমি আপনাদের বোঝাই। সম্পাদিত কথা বারবার আসবেন, খুব পেঁচা ফেলা দেবেন। আর যেদিন এই 67, 68, 69 পড়াবো, সম্পাদিত, সম্পাদনকারী এবং সত্যায়নকারী সম্পর্কে ব্যাপক ব্যাখ্যা দেব। আজকে সম্পাদিত লোকের ব্যাখ্যা করি। সম্পাদিত হচ্ছে, ধরেন আমি একটা জমি বিক্রি করব, এই জমি বা কোনো কিছু শর্ত মানি নেব, তখন যে দলিল ভেন্ডার বা সাক্ষী শপথ মিলে একটা দলিল লেখবে, ওই দলিলের পর আমি যখন সই করব, আমার জায়গা জমি বিক্রি করলাম বা কোনো গাড়ি করে বিক্রি করলাম, আইনি শর্ত মেনে আমি যখন সই করে ফেললাম, তখন আমি রেজাল্ট ওই দলিলটা সম্পাদন করে ফেললাম, ওইটা মূল দলিল হবে। এতটুকু আজকে বোঝেন, বাকিরা সম্পাদন, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ এবং সত্যায়নকারী কর্তৃপক্ষ সম্পর্কে ব্যাপক বলবো 63 ধারা 67 ধারার আলোচনার সময়। এখন কোনো দলিলের কতিপয় খণ্ড সম্পাদিত মানে যে দলিল সম্পাদন হয়েছে, আমি যে দলিলটা স্বাক্ষর করলাম, এরকম একের অধিক দলিলে স্বাক্ষর করতে পারি। এই প্রত্যেক দলিলের খণ্ডই এক উক্ত দলিলের সাক্ষ্য। মানে আমি যে দলিল সম্পাদন করছি, অনেকগুলো দলিল একসাথে হতে পারে, প্রত্যেকটা দলিলই দালিলিক সাক্ষ্য, প্রত্যেকটা দলিলই দালিলিক। এতটুকু বোঝেন, ব্যাখ্যা নিচে বলবো। কোন দলিল যখন, এখন আছেন, প্রতিলিপি সহকারে সম্পাদিত হয়, প্রতিলিপি সহকারে সম্পাদিত, প্রত্যেকটি প্রতিলিপি পক্ষগণের মধ্যে, মানে প্রত্যেকটা প্রতিলিপি একটা করে দলিল, মূল দলিল। তাহলে প্রতিলিপি সহকারে দলিল কিন্তু
একের এই ব্যাখ্যাগুলো আমি পড়বো, প্রতিলিপি সম্পাদন এগুলো বলবো। আগে মূল বইটা আপনারা পড়বেন, আমি জানি না পড়লে বুঝবেন না, তখন দাগা দাগা পড়বেন। এই প্রতিলিপি সহকারে সম্পাদিত হয়। প্রতিটি প্রতিলিপি মানে এই এক একটা খণ্ডই মূল দলিল। এরপরে কি আছে, একজন বা একাধিক ব্যক্তি, একজন বা একের অধিক ব্যক্তি মিলেই সম্পাদন করছে, এই প্রত্যেকটি প্রতিলিপি মূল দলিল, প্রত্যেকটি প্রতিলিপি মূল দলিল। এখন আসেন 1 নম্বরের প্রথম কথাটা বোঝায়, কোনো দলিলের কতিপয় খণ্ড। একটা দলিল যখন হয়, ধরেন একটা দলিল হলো, দলিলের অনেক খণ্ড থাকে, যখন বিজি প্রেসেতে বা বিভিন্ন প্রেসেতে ছাপা হয়, তখন একই প্রেসে কিন্তু অনেক দলিল ছাপা হয়, তখন প্রত্যেকটা খণ্ডই এক একটা দলিল হয়। এবং প্রতিলিপি সহকারে, প্রতিলিপি সহকারে কেমন, আপনারা হয়তো টাইপিং করেন না, আমি টাইপিং করার সৌভাগ্য হয়েছিল এবং আমি টাইপিং দিয়েছি, কারণ আমি আপনাদের সবার মনে হয় সিনিয়র বয়সে। এই টাইপিং করার সময় আগে মনির কিবোর্ড ছিল, টাইপ যারা করছেন জানেন, কিবোর্ডের নাম ছিল মনির কিবোর্ড। ওই টাইপ করতো, একসাথে 60টা কপি করতো, 5-7টা পর্যন্ত করা যায়। প্রতিটি আঘাত এত শক্তিশালী ছিল, 7টা কার্বন কপিকেও ওই স্পর্শ করতে পারতো। তাহলে আমি যে কথাটা লিখতেছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাহলে 7টা পাতায় একই যোগে একই সাথে লেখা উঠতেছে, 7টা পাতায় মূল দলিল, কিন্তু একটাতে যা কার্বন মানে মূল যে তেনা ছিল একটা মানে ফিতেতে আঘাত করে প্রথম পাতায় লেখে, বাকিগুলা কার্বন দিয়ে লেখে। তাহলে 7টা পর্যন্ত কভার করতো, ওই 7টা দলিলই 7টা কাগজই মূল দলিল। তাহলে প্রতিলিপি সহকারে, ওটা হলো প্রতিলিপি সহকারে, ঠিক আছে। আবার একজন বা একাধিক ব্যক্তি কর্তৃক সম্পাদিত, আমার জমি, আমার বাড়ির জমি, আমার কাদের উস্তাদ রাজশাহী সারদার রাশেদুল ভাইয়ের জমি, ধরেন একসাথে কিনছিলাম, আবার এই জমিটা বিক্রি করব, তাহলে এই দলিল কিন্তু একের অধিক দলিল, মানে এক একজন দলিল ভাগ করে নেবো না। তাহলে আমার কাছেও আছে হযরতের কাছে, আমার কাছেও আছে, কাদের উস্তাদের কাছে আছে, রাশেদুল ভাইয়ের কাছে আছে। এই একজন বা একাধিক ব্যক্তি কর্তৃক সম্পাদিত, ঠিক আছে। প্রত্যেকটি দলিল, প্রত্যেকটি দলিল যে সম্পাদন করে বিক্রি করছি, আলাদা আলাদা হযরতের নামে লিখে দিছি, এই ক্লাসে হযরত দেখেন আছেন। তাহলে প্রত্যেকটা কপি, সম্পাদন করা কপি একটা মূল দলিল। মূল দলিল নিয়ে বেশি টেনশন করবে না, এগুলো হচ্ছে মূল দলিল। এখন এই মূল দলিল 2 নম্বর ব্যাখ্যাতে কি বলছে, মুদ্রণ, লিথোগ্রাফি এবং ফটোগ্রাফির মাধ্যমে হয়। তাহলে মুদ্রণটা কি, মুদ্রণ হচ্ছে লেগে, আপনারা জানেন মুদ্রণ হচ্ছে লেগে এক ধরনের ওই যে বই খাতা যেগুলো ছাপা করে, যে বিভিন্ন মার্কার ছাপায়, দেখবেন যে বেলুনির মতো এরকম ঘুরে চলে যায়, রানিং করে আসে, ঘুরে যায়, কার্বন কপি এরকম ছাপ মারে, ওইগুলো যেগুলো ছাপা করে ওইগুলোকে মুদ্রণ বলে। যেমন আমাদের প্রশ্ন ছাপায়, পরীক্ষার প্রশ্ন আগে ছাপায়, যেমন তো কম্পিউটার, ওই প্রশ্নগুলো ছাপানো হয়, ওই অক্ষর দিয়ে লেখা হয়, বা কোনো ওই পোস্টার, নির্বাচনের পোস্টারে প্রতীক থাকে, ওই প্রতীকের পর কালো দাগ পরে, আর ওই কালো দাগটা একটা কাগজের উপর ছাপা দিলে ওইটাকে মুদ্রণ বলা হয়, ওইটাকে মুদ্রণ বলা হয়। আমাদের বিজিপিএস আছে সরকারি, ওইগুলো মুদ্রণ বলা হয়। এখন আছেন এই যেমন বই, সংবাদপত্র, দলিল, দস্তাবেজ, নথিপত্র, এই যে ছাপাগুলো হয় এইগুলোকে মুদ্রণ বলা হয়। এইগুলোকে কি বলা হয়, মুদ্রণ বলা হয়। দ্বিতীয় ব্যাখ্যা আছে মুদ্রণ। এবং আসেন লিথোগ্রাফি। লিথোগ্রাফিটা কি, লিথোগ্রাফিটা হচ্ছে বিশেষ ধরনের প্যানোগ্রাফিক মুদ্রণের প্রক্রিয়া, বিশেষ ধরনের প্যানোগ্রাফিক মুদ্রণ প্রক্রিয়া, এটাও একটা ছাপা প্রক্রিয়া। আমি এর ব্যাখ্যা দিচ্ছি, এটা এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে। এই যে লিথোগ্রাফি, এটা কিন্তু গ্রিক শব্দ, লিথোগ্রাফি প্যানোগ্রাফিক একটা গ্রিক শব্দ। লিথো মানে পাথর। আপনারা জানেন দলিল যখন পড়াতে বলছিলাম তখন প্রস্থের খণ্ডের কথা ব্যাখ্যা আছে, দেখেন প্রস্থের খণ্ড, প্রস্থ মানে পাথর, বাংলায় প্রস্থ বলে। আর প্যানোগ্রাফি, প্যানো মানে পাথর, তাহলে পাথর হচ্ছে গিয়ে প্রস্থ, এবং আর গ্রাফিক হচ্ছে লেখা। এই তাহলে লিথোগ্রাফির উপরে, লিথোগ্রাফি মানে পাথরের উপরে যখন লেখা হয়, এই লেখাটা কি হয়, একটা তেল বা পানি জাতীয়, একটা তৈল বা পানি জাতীয় পদার্থের মাধ্যমে সংমিশ্রণের কারণে এইটা লেখা হয়। খেয়াল করেন, আপনারা দেখতে পারবেন অনেক বিজি প্রেসে বা অনেক দোকানে যারা যে গ্লাস ট্লাস রং করে ইদানিং, এখান থেকে ডিজিটাল প্রযুক্তি, ওইখানে দেখবেন কাপড়ের উপরে, কাপড়ের উপরে একজন রং ঢেলে দেয়, ওই নিচে কাপড় ধরে, যেমন যে বিভিন্ন গেঞ্জির উপর ছাপা টাপা করে, ওই খালি কাগজ যেরকম টান দেয়, রংটা টান দিলে ওইখানে ছাপ পড়ে যায়। তাই এই কাপড়ের উপর, ধরেন একটা কাপড়ের উপর আপনার নকশা করা,
পাথরের পর আপনি চাপা দিয়েছেন, কারণ পাথর দিয়ে উদাহরণ তো, পাথরের উপরে আপনি যখন ওই কাগজটা চাপা দিয়েছেন, তখন তেল জাতীয় বা পানি জাতীয় যে কেমিক্যাল আপনি ওই পাথরের পর ওই কাপড়ের উপর ঢেলে দিয়েছেন, তখন ওই কাপড়ের ফাঁকে ফাঁকে যে জায়গা কাপড় ছিল না, শুধু পাথর, ওই জায়গা কিন্তু কেমিক্যালটা লাগে যায়। লাগিয়ে গেলে পরে কাপড়টা যখন সরা নিয়ে আসলেন, তখন ওই কেমিক্যালের উপরে অক্ষর হোক, বর্ণ হোক, চিহ্ন হোক, ইজিবিজি করা হোক, তারপরে তারপরে কি ছবি আঁকা হোক, তখন ওটা কি হলো, একটা দলিল পরিণত হয়ে গেল। ওটা একটা কি হলো, দলিল। পাথরের খণ্ডের উপর, প্রস্তর খণ্ডের উপর আপনি লেখলেন, তাহলে কি দিয়ে লেখলেন, তৈল জাতীয় বা পানি জাতীয় পদার্থ আপনি কাপড়ের উপর দিয়েছিলেন, কিন্তু কাপড়ের ফাঁকা ফাঁকা করা কিছু অংশ নকশা করা ছিল, সেই নকশাগুলো ফাঁকা ছিল। যখন তেল জাতীয় পানি জাতীয় জিনিস আপনি ঢেলে দিয়েছেন, তখন ওইটা কি হয়েছে, তখন ওই ওই নকশার ওই ফাঁকা ফাঁকা জায়গায় ওই তেল জাতীয় জিনিসটা ধরা পড়ছে। আর কাপড় সরানি আসার সাথে তখন একটা ফুল হোক, ফল হোক, লেখা হোক, মানুষের ছবি হোক, যে কোনো একটা অক্ষর, বর্ণ, চিহ্ন ইজিবিজি করা, চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত করা, তখন ওইটা ফ্যাক্ট অ্যান্ড ইস্যু আছে, তখন ওইটা দলিল আছে। তাহলে মুদ্রণ বুঝলেন, লিথোগ্রাফি বুঝলেন। লিথোগ্রাফি হচ্ছে, এটা হচ্ছে প্যানোগ্রাফিক মুদ্রণ প্রক্রিয়া। প্যানোগ্রাফি হচ্ছে একটা গ্রিক শব্দ, প্যানো অর্থ পাথর, আর গ্রাফিক অর্থ লেখা। এটা কি দিয়ে লেখা হয়, তৈল জাতীয় বা পানি জাতীয় এক ধরনের কেমিক্যাল দিয়ে লেখা হয় ওই পাথরের উপরে, কারণ পাথর তো কেমিক্যাল দিয়ে লেখা হয়। কাপড়টা তুলে নিয়ে আসলে কেমিক্যালের ফাঁকা জায়গায়, ওই কাপড়ের ফাঁকা জায়গায় ওই রংটা লাগে থাকে, ওইটা হচ্ছে দলিল হয়ে যায়। তাহলে একটা হচ্ছে মুদ্রণ, একটা হচ্ছে লিথোগ্রাফি। এখন আসেন ফটোগ্রাফি। ফটোগ্রাফি হচ্ছে কেমন, এটা ক্যামেরা দিয়ে ধারণ করা, ক্যামেরা দিয়ে ধারণ করা। ফটোগ্রাফি হলো আলোক উপস্থিতি রাসায়নিক বা ডিজিটাল লেন্সের মাধ্যমে, যে আমাদের এখন ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে যদি ছবিগুলো তোলা হয়, বা এই আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে, অন্য ক্যামেরা দিয়ে, ওই ওই এইগুলোকে বলা হয়। এইগুলো যে ছবি তুললেন, ওইগুলো হচ্ছে ফটোগ্রাফি। ওটা কিন্তু ফটো স্ট্যাট না, ফটো স্ট্যাট মেশিনে যে ফটো করা হয় ওইটা না, ওইটা আবার মাধ্যমিক সাক্ষ্য দেওয়া পাবা না। তাহলে আবারও বলি, তাহলে মূল দলিল হচ্ছে, প্রাথমিক দলিল হচ্ছে 61 আছে। 61 হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলের বিষয়বস্তু হলে দুইভাবে প্রমাণ করবেন, এটা মূল মাধ্যমিক দলিল, এটা হচ্ছে প্রাথমিক দলিল, এটা হচ্ছে মাধ্যমিক দলিল। প্রাথমিক দলিল হচ্ছে 62 ধারা আছে প্রাথমিক দলিল। প্রাথমিক দলিলকে মূল দলিল বলা হয়, প্রাথমিক দলিলকে মূল দলিল বলা হয়। আর মাধ্যমিক দলিল হচ্ছে লেগে 63 ধারা। তাহলে মূল দলিল কি, কোন দলিলের কতিপয় খণ্ড, প্রত্যেক খণ্ডই মূল দলিল। সংক্ষেপে যখন লিখবেন, কোন দলিলের কতিপয় খণ্ড, এখন হলো সংক্ষেপে বলবো, কোন দলিলের কতিপয় খণ্ড, প্রত্যেক খণ্ডই মূল দলিল। তাহলে প্রতিলিপি সহকারে সম্পাদিত হয়, যে দলিলগুলো প্রতিলিপি আকারে সম্পাদিত হয়, তার প্রত্যেকটা অনুলিপি হচ্ছে মূল দলিল। যেমন আমি টাইপ দিয়ে বুঝালাম, টাইপ মেশিন দিয়ে, যারা দেখছেন তারা বুঝবেন, না দেখলে ইউটিউব সার্চ করে দেখে নিন। প্রত্যেক একই দলিল যখন এক বা একাধিক ব্যক্তি সম্পাদন করে, এক বা একাধিক ব্যক্তি সম্পাদন করে, প্রত্যেকটা সম্পাদনে ওটা মূল দলিল। এখন এই দলিলগুলো কিভাবে সম্পাদন হয়, মুদ্রণের মাধ্যমে হয়, লিথোগ্রাফির মাধ্যমে হয়, ফটোগ্রাফির মাধ্যমে হয়। মুদ্রণ, লিথোগ্রাফি এবং ফটোগ্রাফির মাধ্যমে হয়। যে ক্ষেত্রে সেইগুলো সবই একটি মূল দলিলের নকল, এই দলিলগুলোই মূল দলিল হিসেবে গণ্য হবে। ঠিক আছে, মূল দলিল 65 এতটুকু, মূল দলিল বা প্রাথমিক দলিল এতটুকু। মূল দলিল প্রমাণ করবেন 64 দ্বারা, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। মূল দলিল যদি প্রমাণের কথা আসে, তখন 64 দ্বারা মূল দলিল প্রমাণ করতে যাবেন। মূল দলিলের প্রমাণ করতে গেলে মূল দলিল উপস্থাপন করে দিলেই বা আদালত পরিদর্শন করালেই, তখন উপস্থাপন করা বা পরিদর্শন করা বা হাজির করা তাকেই মূল দলিল প্রমাণ হবে। আসেন মূল দলিলের এই দলিল উপস্থাপন করা আমরা কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 94 ধারায় পড়ছিলাম। আদালত বা পুলিশ অফিসার কোনো দ্রব্য বস্তু আদালত উপস্থাপন করার জন্য আদেশ বা লিখিত সমন জারি করতে পারে, তিনি নিজেও আসতে পারেন, অপর কোনো ব্যক্তিও দলিল উপস্থাপন করে। এছাড়া সাক্ষ্য আইনের 139 দ্বারা আমরা এই কথাটা পাবো না, ওগুলো পরে পড়বো না। এখন আসেন মাধ্যমিক 63 দ্বারা মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্যটা কখন আসবে, মূল দলিল যখন হারা গেছে, পুরা গেছে বা নিখোঁজ হয়েছে বা দলিলটা পাওয়া যাচ্ছে না, তখন মাধ্যমিক স্বাক্ষর দরকার হবে। মূল দলিল থাকলে অন্য কোনো মৌখিক স্বাক্ষর দরকার হবে না এবং মাধ্যমিক স্বাক্ষরও দরকার হয় না। কিন্তু যখন 63 ধারায় বলছে কি, মাধ্যমিক সাক্ষ্য, বেশি ক্লাস আছে না, মাধ্যমিক সাক্ষ্য আর এমসিকিউ ক্লাস আছে, পরীক্ষা আছে, আপনারা পরীক্ষা দেবেন,
কে কত নাম্বার পাইছেন আমার হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি কিন্তু এই এমসিকিউ করতে যা কোনো গাইডের শরণাপন্ন হয়নি। আপনারা জানেন আমি গাইড পছন্দ করি না। আমার কিন্তু অনেক সময় লাগে, 2-2.5 ঘন্টা সময় লাগে আপনাদের এমসিকিউ করি, আর আপনারা 40-50 মিনিট বড়ি করবেন, ভুল করবেন না। সময় যাক, পরীক্ষার কেন্দ্রের সময় সঠিকই হবেন। আর এই সময় এলো নেটের যুগ, পারিবারিক সমস্যা, অন্য টেনশন থাকে। আর যখন পরীক্ষার কেন্দ্রে বসবেন দেখবেন 40 মিনিট 30 মিনিট পরীক্ষা দেওয়ার পরেও 2-1 মিনিট বেশি থাকে। অনেকে ভয় দেখায় যে সময় পাবেন না, ওটার মিথ্যে কথা। তো যাক, মাধ্যমিক সাক্ষ্য 63, মাধ্যমিক সাক্ষ্য অর্থ ও আর অন্তর্ভুক্ত হয়। আসেন, মাধ্যমিক সাক্ষ্য হলো 5 প্রকার, এটা মুখস্থ করা যায়। আবার যদি আমি মনে করি আপনাদের সাথে একটু ব্যাখ্যামূলক আলোচনা করব, তাহলে সেটাও সম্ভব। তাহলে একটু ব্যাখ্যামূলক আলোচনা করি, কারণ গুরুত্বপূর্ণ ক্লাস একটু ব্যাখ্যামূলক কম করব, সূচি বলার সময় কম করব। আর একবার ব্যাখ্যামূলক করে যদি যেতে পারি, আর দ্বিতীয়বার ব্যাখ্যামূলক করব না বলেই মনে করি। সামনের বছর, আসছে বছর আবার হবে ইনশাল্লাহ। তাহলে মাধ্যমিক স্বাক্ষর এক, মাধ্যমিক স্বাক্ষর আছে জাবেদা নকল, অতঃপর বর্ণিত বিধানবলী অনুসারে প্রদত্ত জাবেদা নকল। এই জাবেদা নকলটা কি? অতঃপর বর্ণিত বিধানবলী অনুসারে প্রদত্ত জাবেদা নকল। এই জাবেদা নকলটা যদি কি আসে বা জাবেদা নকলটা কি, এই সম্পর্কে যদি আপনার সম্মুখ ধারণা থাকে, আপনি লিখতে পারবেন। 2 লাইন লেখেন আর 1 লাইন লেখেন। আপনারা জানেন প্রশ্নের উত্তর লিখতে বেশি লাইন লেখা লাগে না, পড়বেন 3-4 লাইন, মুখস্থ করবেন 2-3 লাইন, কিন্তু লেখার সময় সামান্য 2-3-5 কথায় সারিয়ে দেবেন। জাবেদা নকল মূলত সরকারি এবং আইনি দালালি বা বিচারিক নথি। তাহলে জাবেদা নকল মূলত কি সরকারি। জাবেদা নকল সম্পর্কে দেখেন একটা ধারণা জানলেন, সরকারি। আমার কাছে এই সাক্ষ্য আইন পড়ানোর সময় আমি এমসিকিউ কম বলবো, কারণ প্রথমবার তো আমার কিন্তু প্রথম, আপনার কিছু মাইন্ড করেন না। এবং দ্বিতীয়বার যখন আমি সংশোধনী মানে গুরুত্বপূর্ণ ক্লাস আকারে নেবো, তখন এমসিকিউ এবং প্রশ্ন বলবো। এখন আমারও বলতে একটু ভয় ভয় লাগে, আর মনে করেন না, একটু টেনশন হয়। তাহলে আসেন, জাবেদা নকল কাকে বলে? জাবেদা নকল মূলত সরকারি বা আইনি দালিলিক বা সরকারি নথি। সরকারি নথি যেমন ফটোকপি বা যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওদের সম্পাদন বা সত্যায়ন বা প্রত্যায়িত। আসেন, এই জাবেদা নকল কিভাবে আপনি পাবেন? জাবেদা নকল কোথায় হয়? এটা একটা সরকারি দলিল বা আইনি দলিল। যখন আদালতের বিচারের নথি, বিচারের কোনো নথি যখন আদালতে আনতে যাওয়া হয়, ওই নথি কি সরাসরি আপনার হাতে দিয়ে দেয়? মূলটা দেয় না। ওই নথি দেখে হয়তো লিখে দেয়, অথবা ফটো করে, অথবা অন্য কোনো যান্ত্রিকভাবে তৈরি করে দিয়ে ওইখানে ওই কিরানি বলতে কি, ওই অফিসের যে মানে অফিসার, ওই অফিসারগুলোর নামগুলো বলে গেলাম, মানে যে দায়িত্বে থাকে, ক্লার্ক থাকুক বা ওনার নাম যেন কি কয়, যে একজন বড় পদে থাকে, কেউ বলতে পারেন? এজলাসে একজন জজ ম্যাজিস্ট্রেটের পরে একটা পদ থাকে, যে লেখালেখি করে, ভুলে গে যাক। কারোর মনে আছে? বলেন একজন পট করে। পরিষ্কার, হয়তো মনে পড়ছে, পরিষ্কার। তাহলে না হলে টার্নিং টার্নিং আর্টিকেল বলবেন, আমি তো এই যে ঠিকই যাচ্ছিলাম। তাহলে ওই যে কিরানি বা পিস্কার, দেখো ওইটা লিখে থেকে সই মেরে দেয়, তাহলে ওইটা জাবেদা নকল হইল। তাহলে এই সরকারি সরকারি আইন, ওইটা আবার আইনানুগ দলিল, কারণ ওটা সই করে দিয়েছে। এছাড়াও আপনারা জানেন, এই যে আমাদের দেশে যে আইন পাশ করে, আইনের কিন্তু গেজেট আপনি অধিকার রাখেন। যদি আপনি অধিকার রাখেন, আপনি পর, তাহলে নির্দিষ্ট ফি জমা দিয়ে সামনের দ্বারাগুলো পাবো, এখনো বলি, তখন নির্দিষ্ট ফি জমা দিয়ে ওইখান থেকে আপনি ওই অফিস থেকে তুলতে পারবেন। এবং ওই অফিসারের যদি আইনি থাকে যে এই যে নকলটা আপনাকে দেবে, গেজেটটা দেবে, এই গেজেট দেওয়ার সময় ওখানে সিলচাপ্পর মারা লাগবে, তাহলে উনি মারতে বাধ্য, ওটা মারতে বাধ্য। তাহলে সিলচাপ্পর ওই দলিল দিয়েও আদালতে প্রমাণ করা যায় এই জাবেদা নকল। তাহলে কি বলেন? জাবেদা নকল মূলত সরকারি বা আইনি দালিলাদিক বা সরকারি নথি। এই দলিল যা ফটোকপি, যা সংযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত। তাহলে কর্তৃপক্ষ কোন সম্পাদন করে দিল? যে এটা লিখে দিক বা বুঝে দিক যে সই স্বাক্ষর মাধ্যমে ভুল নাই, হুবহু ওইটা দেখে আমরা লিখে দিয়েছি, বা যান্ত্রিক উপায় করুক বা ওই ফটোকপি করে সই স্বাক্ষর মারছে, তখন ওইটা কি হলো? সরকারি বা আইনি দলিল হলো বা বিচারিক নথি। গ্রামে যদি বিচার সালিশ বসে, তখন আপনি বলতে পারেন এদের নকল তুলে নিয়ে এসেছে, জাবেদা নকল হয়েছে, এই যা আপনি লিখে নিলেন, কোনো সিল চাপ্পর নেই, গ্রামের মাত্র বড় বিশ্বাস করবেন না। আর যখন পিস্কারের সই স্বাক্ষর, কিরানির সই স্বাক্ষর দেখবেন, তখন ওইটা মেনে নেবেন, জাবেদা নকল সঠিক আছে। আমার বোঝাতে যদি না বোঝেন, পরে ফোন করবেন, ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে রায়ের কপি, রায়ের কপি কিন্তু আপনার কি সরাসরি মূলটা দেবে? তার দেবে, লেখে তার ফটোকপি, লিথোকপি বা যেভাবে করুক করে সই স্বাক্ষর দিয়ে দেবে। ডিগ্রি, ডিগ্রি দেয়, যে ডিগ্রি পাইছেন, যে আমি ডিগ্রি পাইছি আদালতে, ডিগ্রিটাকে আপনি সরাসরি মূলটা দেবে? কখনোই দেবে না। মামলার নথিও দেবে না, রায়ের কপিও দেবে না, ডিগ্রিও দেবে না। এটার কি দেবে? জাবেদা নকল দেবে।
জাবেদা নকল সরকারি দলিল বা আইনি দলিল। সরকারি দলিল আর বেসরকারি দলিল ব্যাখ্যা যেদিন আসে ৭৪, ৭৫, ৭৬ সেদিন আরো ব্যাখ্যা করবেন ইনশাল্লাহ। তাহলে আসেন ২ নাম্বার হচ্ছে কি, এখন আসেন মুখস্থ করবেন কি ৬৩ ধারা মাধ্যমিক দলিল জাবেদা নকল, প্রদত্ত জাবেদা নকল। এবার লেখার সময় জাবেদা নকল হবে, কিন্তু আপনি না বুঝলে এমসিকিউ পারবেন না। আর সামনে তো আপনি মাস্টারি করবেন বা ক্লাস নেবেন, দোয়া করি আপনার জন্য। আপনারাও এরকম করবেন, ফ্রি পড়ান বা টাকায় পড়ান, সমস্যা নেই, একজন বুডিও। এখন আসেন ২ নাম্বার, মূল দলিল হইতে এইরূপ যান্ত্রিক উপায়ে প্রস্তুত নকল যাহার নকলের নির্ভরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং এইরূপ নকলের প্রতিলিপি। এই কিছুই বুঝলাম না, এটা পরে কিছুই বুঝলাম না। মূল দলিল হইতে এইরূপ যান্ত্রিক, মানে মূল একটা দলিল আছে। এই রেজিস্ট্রি অফিসে যে জমি হয় না, একটা মূল দলিল থাকে, দেখবেন ওই নকল আনতে গেলে ওই নকল দেখে দেখে লিখে দেয়, মানে নকল হয়ে গেলে, ঠিক আছে। অথবা যান্ত্রিক পদ্ধতি যদি থাকে যে ওইটার সাথে দেখে এইটা তুলে দিতে পারবে, সে যান্ত্রিক পদ্ধতিও আপনার তুলে দিতে পারে। তাহলে মূল দলিল থাকে, এটা মূল দলিল যেটা, সেই মূল দলিল কিন্তু বলছি কাগজ না, পাথরের খণ্ড হতে পারে। ওইটা কি আর মেশিনের ভিতর দেওয়া যেতে পারে না? পাথর তো একটা বড় ধরনের পাথরের থাকে, কিন্তু পাহাড় থাকে, ওইগুলো ধরে পড়েন তাহলে সহজে। তাহলে মূল দলিলতে যান্ত্রিক উপায় প্রস্তুত, পাহাড়ের পার লেখা আছে, ওইটা বিচার্য বিষয়, ওই থেকে যান্ত্রিক উপায় লিখে একটা কাগজের পার দিয়ে দিল, তাহলে কি হলো, যান্ত্রিক উপায় প্রস্তুত হলো। ওর নির্ভুলতা, ওই নকলের নির্ভুলতা, ওটা নির্ভুল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে ওই ওই পাহাড়ের থেকে লেখা, পাথরের পাহাড় থেকে লেখা, সেটা যান্ত্রিক উপায় সংগ্রহ করে কাগজে দেশে, কাগজে দেশে যা নির্ভুলতা, এটা নির্ভুলতা, কোনো ভুল টুলো নেই। দেখেন না যে কত উন্নত মানের মেশিন আছে, এত 1872 সালের আইন, ব্রিটিশের তো বেরেন করা লেখলো কেমনে, সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এইরূপ নকলের প্রতিলিপি। এই সমস্ত নকলের প্রতিলিপি বলে, এটা লিখলেন জাবেদা নকল। তারপর মূল দলিল হইতে যান্ত্রিকভাবে প্রস্তুত নকলের প্রতিলিপি, নকলের প্রতিলিপি, এটা হলো মূল দলিল থেকে প্রস্তুত করলেন। খেয়াল করবেন কথা, কিন্তু আমি 3 নম্বরে যাব। তাহলে 1-এ পালেন জাবেদা নকল, 2 নম্বর পালেন হলো মূল দলিল হইতে যান্ত্রিকভাবে প্রস্তুত করে নকলের প্রতিলিপি। এই প্রতিলিপি, নকলের প্রতিলিপি থেকে যখন আরেকটা কপি করা হবে, নকলের প্রতিলিপি থেকে যখন আরেকটা কপি আছে, তখন এই যে 3 নম্বর হবে মূল দলিল হইতে প্রস্তুত করা অথবা মূল দলিলের প্রতিলিপি। ওইটাকে কি বলা হয়? মূল দলিল প্রতিলিপি। দাঁড়ান আমি দিয়ে নিই, অনুলিপি, মূল দলিলের অনুলিপি, ওইটাকে অনুলিপি বলে। এই মূল দলিলের নকলের প্রতিলিপি মানে 2-63-2 থেকে যে মূল দলিল থেকে যেটা বাহির করলো, সংগ্রহ করলো নির্ভুল করে, সেটা হলো নকলের প্রতিলিপি। নকলের প্রতিলিপি থেকে যেটা বাই করে, নকলের প্রতিলিপি মানে নকল থেকে, নকলের প্রতিলিপি থেকে যেটা বাই করে, সেটা হলো অনুলিপি বা প্রতিলিপি। সেটা অনুলিপি বা প্রতিলিপি বলে, সেটাকে অনুলিপি বলে, অনুলিপি বা প্রতিলিপি বলে। সেটা নকলের প্রতিলিপি হবে না, সেটা হবে অনুলিপি বা প্রতিলিপি। ভাষা কিন্তু একটা শব্দ বাদ গেছে, 2 পাইছেন নকলের প্রতিলিপি, 3 এসে পালেন প্রতিলিপি বা অনুলিপি, প্রতিলিপি বা অনুলিপি। এরপর আসেন, এটা মুখস্থ করবেন কি, এটা কঠিন নিয়ে, আমি কঠিন করে পড়ালেও সহজ করবেন। দাঁড়ান, এরপরে 4 নম্বর, 4 নম্বরে কি বলছে, অনেক সময় চুক্তির একাধিক কপি তৈরি হয় যাতে সব পক্ষ তার একটি করে কপি রাখতে পারে। অনেক সময়, আমি এটা দেখে পড়ি, এটা মূল পড়া হলো কোন দলিলের প্রতিলিপি যেই পক্ষ দলিল সম্পাদন করে নাই তার বিরুদ্ধে উহা ব্যবহারের ক্ষেত্রে। তাহলে কোন দলিলের প্রতিলিপি যেই পক্ষ দলিল সম্পাদন করে নাই, এখানে তার বাংলা হচ্ছে কি, অনেক সময় চুক্তির একাধিক কপি তৈরি হয়, অনেক সময় চুক্তির একাধিক কপি তৈরি হয়, মূল দলিলে কিন্তু পাইছেন একাধিক কপি থাকে সম্পাদনে। তাহলে অনেক সময় চুক্তির একাধিক কপি তৈরি হয় যাতে সব পক্ষ তার একটি করে কপি রাখতে পারে। তাহলে চুক্তিতে যখন চুক্তি করলাম, আমরা সবাই কিভাবে পড়বো, কিভাবে হাজির হব, চুক্তি করলাম, প্রত্যেকের কাছে একটা করে কপি দিলাম। খেয়াল করেন, এভাবে মুখস্থ করলাম, মুখস্থের প্যাটার্নটা বলবো আমি আপনাদের সহজ করবেন, এর বোঝানোর জন্য এমসিকিউ, যাতে আপনারা ভবিষ্যতে কারো বোঝানো সহজ হয়। অনেক সময় চুক্তির একাধিক কপি তৈরি করা হয় যাতে সব পক্ষ তার একটি করে কপি রাখতে পারে। প্রতিপক্ষ যদি মূল দলিল চুক্তিতে স্বাক্ষর করে তবে প্রত্যেকের কাছে থাকা প্রতিটি কপি তার জন্য মূল বা অরিজিনাল। এখন আসেন, যখন এক পক্ষ দলিল উপস্থাপন করছে, আমরা তো সবাই সাক্ষী করে দলিলটা নিছিলাম, কিন্তু এক পক্ষ সাক্ষী করছে, অন্য পক্ষ সাক্ষী দলিল উপস্থাপন করে না, যারা সম্পাদন করছে তাদের বিরুদ্ধে অন্যান্য পক্ষ নিয়ে এসে দেখাবে, এই দেন একসাথে যে 15 জন স্বাক্ষর করছিলাম, কিন্তু এই এই যে রিজাউল দলিলটা আদালতে আনতেছে না, এখানে হজরত নিয়ে আসে,
তারপরে আমাদের রাশেদুল ভাই সারদা উনি নিয়ে আসছে, কিন্তু আমি যে সম্পাদন করেছিলাম আমারটা আনি নাই। তো এই যে মূল দলিল ওরা দুজন নিয়ে আসছে, ওই অন্য যে স্বাক্ষর করা এই দলিল দিয়েও আদালত তা প্রমাণ করতে পারবে। 5 নম্বর হলো সহজ কথা 63-5, যে ব্যক্তি নিজের দলিল দেখিয়াছে তাহার দেওয়া উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ। তাহলে আমরা জানেন এই এই মৌখিক দলিলের সম্পর্কে কিন্তু মৌখিক বিবরণ দেওয়া নিষেধ ছিল, কথাটা খেয়াল করছেন। 63-5 এসে কি বলছে, যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখিয়াছে তাহার দেওয়া উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ দিয়ে আপনি দলিল সম্পর্কে প্রমাণ করতে পারবেন। তাহলে দলিল সম্পর্কে মৌখিক বিবরণ দেওয়া যায়। এইটা আবার কখন প্রাসঙ্গিক হয়, ওই যে 22 ধারায় দলিলের সম্পর্কে মৌখিক সাক্ষ্য যখন প্রাসঙ্গিক হবে। কিভাবে প্রাসঙ্গিক হবে, দলিলের অকৃতমত্তা সম্পর্কে, দলিলের নির্ভুলতা সম্পর্কে যদি কোনো প্রশ্ন না উপস্থাপন হয় তখন ওই দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, তখন প্রাসঙ্গিক হবে। যাক, আমি একটু কঠিন করে বললাম, সহজ করে বলে কিভাবে পড়বেন কিভাবে লিখবেন। ও বাদ মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য 63 ধারায় প্রথমে লিখবেন জাবেদা নকল। মাধ্যমিক সাক্ষ্য প্রথমে লিখবেন জাবেদা নকল। 2 নম্বরে লিখবেন মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে নির্ভুলভাবে এইরূপ নকলের প্রতিলিপি। সংক্ষেপে বলবেন মূল দলিল হইতে যান্ত্রিক উপায়ে নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এরূপ নকলের প্রতিলিপি। এরপরে 3 নম্বর লিখবেন মূল দলিলের প্রতিলিপি কিন্তু নাতি ছেলে, মূল দলিলের নাতি ছেলে কিন্তু প্রতিলিপি। তাহলে মূল দলিল, তারপর নকলের প্রতিলিপি, তারপরে দলিলের প্রতিলিপি। এখানে কত সহজ, কঠিনকে সহজ করেছি। মুখস্থ করবেন মূল দলিলের প্রতিলিপি। 3 নম্বরে লিখবেন মূল দলিলের প্রতিলিপি। 4 নম্বর, যে দলিলের প্রতিলিপি যেই পক্ষ সম্পাদন করে নাই তার বিরুদ্ধে পক্ষে ব্যবহারের ক্ষেত্রে, যে দলিলের প্রতিপক্ষ যেই পক্ষ দলিল সম্পাদন করে নাই তার বিরোধী পক্ষ ব্যবহারের ক্ষেত্রে। 5ম লিখবেন যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখেছে সেই দলিল সম্পর্কে তিনি মৌখিক সাক্ষ্য দিয়ে মৌখিক বিবরণ দিতে পারবেন। তাহলে মাধ্যমিক সাক্ষ্য 5 ভাবে দিয়ে প্রমাণ করেন। 62তে প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল একভাবেই প্রমাণ করবেন। 64 ধারায় 64 মূল দলিল প্রমাণ করা যায়। 62 যে মূল দলিল তা 64তে মূল দলিল উপস্থাপন করলে প্রমাণ করা যায়। 63তে 5 ভাবে প্রমাণ করেন। মূল দলিল যখন থাকবে না 63তে 5 ভাবে প্রমাণ করবেন। জাবেদা নকল, মূল দলিল হইতে যান্ত্রিক উপায়ে নির্ভুলভাবে প্রস্তুত নকলের প্রতিলিপি, মূল দলিলের প্রতিলিপি। 3 নম্বরে মূল দলিলের প্রতিলিপি। 4র্থ নম্বর, কোন দলিলের প্রতিলিপি যে পক্ষ দলিল সম্পাদন করে নাই তার বিরোধী পক্ষে ব্যবহারের ক্ষেত্রে। 5ম, যদি কোনো ব্যক্তি দলিল দেখে থাকে ওই দলিল সম্পর্কে তিনি মৌখিক বিবরণ দিতে পারবেন। মৌখিক বিবরণ দ্বারাও দলিল প্রমাণ করা যায়। অথচ আমরা প্রথমেই কি বলছিলাম, মৌখিক দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। ওটাও সত্য, এটাও সত্য। আসসালামু আলাইকুম।